হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। খুব সকালে মাহির ঘুম ভেঙে গেল। চোখ খুলেই সামনে ফায়াজের মুখটা দেখে চমকে উঠল। আস্তে আস্তে সব চোখের সামনে ভেসে উঠল। শুয়া থেকে উঠে বসতে নিলে চোখ আটকে যায় ফায়াজের এলোমেলো চুলে। চুলগুলো কেমন এলোমেলো হয়ে আছে, মুখটা কেমন ফ্যাকাশে হয়ে আছে। মনে হয় রাতে ঘুমাতে পারেনি, তাই এখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। হঠাৎ রুদ্রের মুখটা ভেসে উঠল। বুকের ভেতর ঝড় তুফান শুরু হয়ে গেল। চোখ দুটো ঝাপসা হয়ে আসলো। কোনো রকম শুষ্ক একটা ঢুক গিলে মাহি বিছানা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি ছিটিয়ে দিতে লাগল। তাও যেন চোখ বাদ মানছে না। ওয়াশরুম থেকে বের হয়ে রুমটা ভালো করে চোখ বোলাল। রুমের সাথেই খুব সুন্দর একটা ব্যালকনি। মাহি গুটি গুটি পায়ে ব্যালকনির সামনে গিয়ে দাঁড়াল। ব্যালকনিতে খুব সুন্দর কয়েক ধরনের ফুলের গাছ। গাছে বিভিন্ন ধরনের ফুল ফুটে আছে। মাহি ফুল বেশি একটা পছন্দ করে না, তবে নূর খুব পছন্দ করে। এখন যদি এই ব্যালকনিটা ওর চোখে পড়ত, খুশিতে পাগল প্রায় হয়ে যেত। মাহি আকাশের দিকে তাকাল। আকাশের কালো চাদরটা ধীরে ধীরে সরে যাচ্ছে। পূর্ব আকাশে সোনালি সূর্য আগমনের জন্য অপেক্ষা করছে। রাস্তার দিকে দৃষ্টি দিয়ে দেখল এক দুইটা গাড়ি আসছে, আবার অন্য গাড়ি চলে যাচ্ছে। একদম নির্জন, শান্ত, কোলাহলমুক্ত হয়ে আছে চারপাশ। সকালের হালকা মিষ্টি বাতাস এসে অশান্ত মনকে শান্ত করে দিয়ে যাচ্ছে। মাহি রুমে এসে উবু করে নামাজে দাঁড়িয়ে গেল। ফায়াজ এখনো গভীর ঘুমে আচ্ছন্ন। বুকের উপর ভারী কিছু অনুভব হতেই রুদ্রের ঘুম ভেঙে যায়। আর মুড় ভেঙে ভ্রু কুঁচকে নিজের বুকের দিকে তাকালো। সামনে এটা কি? ভালো করে তাকিয়ে দেখে কুপা ও সাদা ধবধবে ফর্সা এক পা। প্লাজো অনেকটা উপরে উঠে আছে। রুদ্র উঠে বসল। নিজের শান্ত দৃষ্টি বিছানার মধ্যে ফেলল। সাথে সাথে চোখ ছানাপানা। কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। নূরের মাথা রুদ্রের পায়ের কাছে। এক হাত খাট থেকে নিচের দিকে ঝুলে আছে। এক পা রুদ্রের বুকের উপর ছিল, আরেক পা বালিশের মধ্যে। চুল এলোমেলো, গায়ের কাপড়ে ঠিক নেই। রুদ্র হা করে তাকিয়ে আছে। এত বড় মেয়ে এভাবে ঘুমায়? 5 বছরের বাচ্চাগুলো ও খুব পরিপাটি হয়ে ঘুমায় ঘুম থেকে উঠে। আর সে তো কলেজে পড়া মেয়ে। রুদ্র নিজের হাতটা নূরের মুখের দিকে এগিয়ে নিল। ধুকপুক ধুকপুক করে বুকের সেই পরিচিত কাঁপুনি ক্রমশ বেড়েই চলছে। চুলগুলো মুখ থেকে সরাতেই খুবই অস্বাভাবিকভাবে হার্ট বিট করছে। নূরের ঘুমন্ত মুখটা খুবই মায়াবী লাগছে। রুদ্র আস্তে আস্তে নূরের মুখের উপর ঝুঁকে আছে। নূরের কপালে গভীর চুম্বন একে দিয়ে বিছানা ছেড়ে নেমে ওয়াশরুমে চলে গেল রুদ্র। শাড়ি পরতে গিয়ে বারবার রেগে যাচ্ছে মাহি। শাড়িটার কুচি তুলছে, কিন্তু কুচি ঠিক করে উঠছে না। কুচিটা ধরার জন্য আরেকজন দরকার। রেগেমেগে ফায়াজের দিকে তাকাল। এই লোক কি সারা রাত ঘুমায়নি? চোর পাহারা দিয়েছে, পরে পরে না ঘুমিয়ে ওকে তো একটু সাহায্য করতে পারে। কখন জানি আবার কেউ এসে দরজায় কড়া নাড়া শুরু করে। মন তো চাচ্ছে এক জগ পানি নিয়ে উপরে ঢেলে দিতে। আবার চেষ্টা করল একটা একটা করে কুচি তুলল। এখন নিচে কুচিগুলোকে সুন্দর করে বাজ করে দিলেই হয়ে যেত। ওর ভাবনার মাঝেই কেউ হাঁটু গেড়ে বসে কুচিতে হাত দিল। মাহির শ্বাস যেন আটকে আসছে। ওর পায়ের কাছে ফায়াজ হাঁটু গেড়ে বসে আছে। ফায়াজ নিজের সমস্যা মুখ ফুটে বলতে হয়। হেল্প লাগলে চেয়ে নিতে হয়। সবাই আমার মতো দয়াবান না যে নিজ থেকে এসে করে দিবে। ফায়াজের কথা শেষ হতেই দরজায় ঠকঠক আওয়াজ তুলে কেউ ডেকে উঠল। ফায়াজ দাঁড়িয়ে মাহিকে ভালো করে উপর থেকে নিচ পর্যন্ত এক নজর দেখে গিয়ে দরজা খুলে দিল। রুমের দরজা খুলতেই কেউ বলে উঠল, ভাই সত্যি সত্যিই দরজা খুলে দিলে? আমি তো ভেবে রেখেছিলাম মনে হয় 1 সপ্তাহ ও এই রুমের দরজা খুলবে না। তুমি আমার ভাই হয়ে এত নিরামিষ। আমি তো 2 সপ্তাহ ও দরজা খুলতে দিব না। আমার জামাইকে বলেই দাঁত কেলিয়ে হাসা শুরু করল। ফায়াজ বিড়বিড় করে বলল, এই বেয়াদব মেয়ে আর ভালো হলো না। কিছু বললে ভাই? আমি কি সিরিয়াস টাইমে চলে আসছি? ইস, আরেকটু পরে আসা দরকার ছিল তোমাদের। ফায়াজ, ফাইজা, তুই কি এখান থেকে যাবি নাকি আমার হাতের কয়েকটা খাবি? মেয়েটা ফায়াজকে আর কিছু না বলে সাইড কাটিয়ে রুমে ঢুকে গেল। মাহির সামনে গিয়ে ঘুরে ঘুরে মাহিকে দেখা শুরু করল। ফাইজা, ওফ কি হট ভাবি, আমি কেন ছেলে হলাম না?
মেয়ে হয়েও ইয়া বড় ক্রাশ খাইছি তোমার উপর। ছেলে হইলে নির্ঘাত ভাই কিছু করার আগে আমি তোমাকে নিয়ে পালাইতাম। মাহি ড্যাব ড্যাব করে সামনের মেয়েটির দিকে তাকিয়ে আছে। চিনা নেই জানা নেই মেয়েটা এগুলো কি বলছে। মেয়েটা আবার বলা শুরু করল, আমি হলাম তোমার একমাত্র নন্দী ফাইজা। বাকি পরিচয় পরে বলবো, আগে চলো মামিমা তোমাকে নিয়ে নিচে যেতে বলেছে। মাহি ফায়াজের দিকে তাকালো। ফায়াজ চোখের ইশারায় বলল ওর সাথে যেতে। বলেই ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ফাইজা মাহির বেজা চুলের দিকে ইশারা করে বলল, ভাবি রাতে বুঝি ভালো ঘুম হয়নি? বলেই মিটিমিটি হাসা শুরু করল। মাহি প্রথমে বুঝতে পারল না। ফাইজার দৃষ্টি খেয়াল করে নিজের দিকে তাকিয়ে বুঝল এই বজ্জাত মেয়ে ওর বেজা চুলের দিকে ইশারা করে হাসছে। মাহি লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। ফাইজা, ওফ ভাবি, লজ্জা পেলে না? তোমাকে মারাত্মক সুন্দরী লাগে। এখন লজ্জায় লাল নীল না হয়ে নিচে চলো, পরে দেখা যাবে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। 2-4টা পাপ্পি তোমার গালে পড়ে যাবে। মাহি ফিসফিসে বলল, তুমি যা ভাবছ তেমন কিছু না। মাহির কথা শুনে ফাইজা খিলখিল করে হেসে বলে উঠল, তাহলে কেমন কিছু বলো শুনি। বাড়িতে আজ বড় করে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাড়ির সামনে রান্নার আয়োজন চলছে। মহিলারা রান্নার সব কিছু এগিয়ে দিচ্ছে। ফাইজা হাঁটছে আর মাহিকে বলছে, জানো ভাবি, বড় মামির খুব শখ ছিল ফায়াজ ভাইয়ার বিয়েতে অনেক বড় আয়োজন করবে। কিন্তু ভাই তো মামির আশায় জল ঢেলে দিল। মামি প্রথম খুব মন খারাপ করেছিল। পরে মামা বুঝালো বিয়ের পরের দিন না হয় আমরা অনুষ্ঠান করব। তারপর মামি একটু শান্ত হয়েছিল। আজকে মামি অনেক মানুষ দাওয়াত করেছে। মাহির মনটা খারাপ হয়ে গেল। ওর জন্য ফায়াজ স্যারের আম্মু কষ্ট পেয়েছে এটা ভাবতেই বিষণ্ণতা ঘিরে ধরল ওকে। মাহিক, তুমি কি ফায়াজ স্যারের আপন বোন? ফাইজার মুখটা ইয়া বড় করে বলল, এটা কি বলো ভাবি, তুমি এটাও জানো না ফায়াজ ভাইয়ার কোনো ভাই বোন নেই? তোমরা না ভালোবেসে বিয়ে করেছ। আর ভাইয়া বুঝি তোমার স্যার ছিল? মাহি ফাইজার কথা শুনে ঘাবড়ে গেল। ওই ফাইজা তরে না বলছি নতুন বুকে নিয়ে আসতি গু। ফাইজা আর মাহি পিছন ফিরে তাকাতেই রোকেয়া বেগম হা করে সামনে তাকিয়ে আছে। মুখ থেকে নিজের অজান্তেই বেরিয়ে আসলো, মাশাল্লাহ গু। সকালের নির্মল পরিবেশটা সূর্যের তীব্রতায় দুপুরের হয়ে উঠল। নূর আর মুর ভেনে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘড়ির দিকে তাকিয়ে মাথায় হাত। অনেক রাত পর্যন্ত জেগে থাকার কারণে ঘুম ভাঙতে এত দেরি। তাড়াতাড়ি রুদ্রের রুম থেকে বের হয়ে নিচে নামল। নূরকে দেখে আনিতা বেগম রেগে ওর সামনে এসে দাঁড়াল। নুরুজ, কি হয়েছে আম্মু? আনিতা বেগম, এইগুলো কি পরেছ? নুরুজ, কেন দেখতে পাচ্ছ না? আনিতা বেগম, শাড়ি কোথায়? আর জিন্স টপস, গলায় ওড়না পেঁচানো, এইগুলো কি? বিয়ের পরের দিন যে শাড়ি পরতে হয় সেটাও জানো না? নূর মাথা নিচু করে আবার উপরে চলে গেল। কিছুতেই ও শাড়ি পরবে না। দরকার হলে সারা দিন রুম থেকে বের হবে না। রোকেয়া বেগম ফাইজার সামনে গিয়ে দাঁড়াতেই ফাইজা বলে উঠল, মামি তোমার ছেলের বউ এনে দিয়েছি, এবার আমারটা আমাকে দাও। রোকেয়া বেগমও রান্নাঘরে আছে, নিয়ে নে। ফাইজা এক দৌড়ে রান্নাঘরের দিকে চলে গেল। রোকেয়া বেগম আবার মাহির দিকে তাকাল। রানী গোলাপি শাড়ি, সাথে 2 হাত ভর্তি চুড়ি, উজ্জ্বল ফর্সা গোলগাল মায়াবী চেহারা, টানাটানা চোখ। দেখতে ভীষণ মিষ্টি লাগছে সামনের মেয়েটিকে। উনার মন খুশিতে ভরে উঠল, কিন্তু মুখে তা বুঝাল না। রোকেয়া বেগম, ফায়াজ ঘুম থেকে উঠেছে। মাহি ভয়ে মাথা নিচু করে রেখেছে। আস্তে করে বলল, জি আম্মু। খুশিতে গদগ্ধ হয়ে উঠল রোকেয়া বেগমের মন। উনার মেয়ে নেই, ছেলের বউ আম্মু ডেকেছে, সেই খুশিতে চোখ চিকচিক করে উঠল। রোকেয়া বেগম, রুমে যাও, আর একটু পর তোমার বাপের বাড়ি থেকে মানুষ আসবে। নীল, মিম, নূর, সুব্রতা, আদিবা রেডি হয়ে নিল মাহির শিশুর বাড়ি যাওয়ার জন্য। রুহির কি হয়েছে কেউ জানে না, কারো সাথে কথা বলছে না, দরজা বন্ধ করে বসে আছে। আদি আজ কয়েকদিন ধরে ঠিকমতো বাসায় আসে না। জিসান, আবির, রুদ্র বলেছে সময় করে ওরা একদম মাহির শিশুর বাড়ি চলে যাবে। নূর শাড়ি পরেছে আজ, ও কালো শাড়ি, কালো চুড়ি, হালকা সাজ, চুলগুলো ছেড়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে। একদম কালোর দিয়ে সাদা শরীরটাকে সাজিয়ে নিয়েছে। সবাই বেরিয়ে পড়ল মাহির শিশুর বাড়ির উদ্দেশ্যে। মাহির শিশুর বাড়ির ড্রয়িং রুমে বসে আছে সবাই, কিছুক্ষণ আগে এসেছে ওরা। নীল, নূরের বাচ্চা, এমন শরীরের লগে চিপকায় আছিস কা? দূরে দূরে থাক। নুরুক, আমার ঠেকা পড়ছে তোর সাথে চিপকায় থাকতে। বেশি কথা না বলে চুপচাপ বসে থাক। নীল, তুই আমার থেকে দূরে গিয়ে বস।
সবাই কেমন করে যেন তাকায় আছে। নূর রেগে নীলের পাশ থেকে উঠে মিমকে নীলের সাথে আর নিজে মিমের জায়গায় বসল। নীল এক ডাইনি গেছে, আরেক পেতনি আইসা বসছে। তোদের জন্য কি আর জায়গা নাই? বারবার আমার পাশে কি চলবে?